হ্যালো গাইস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং যে যার নিজের পড়াশোনায় প্রচণ্ড ব্যস্ত আছো। তো আমি অলরেডি তোমাদের প্র্যাকটিস ক্লাস 6 পর্যন্ত 10টি করে অঙ্ক প্র্যাকটিস করিয়েছি, যেগুলি আমরা এসএসসি সিজিএল 2024 এবং রেলওয়ে এনটিপিসি 2024-কে টার্গেট করে কন্ডাক্ট করছি। আজকে আমি উপস্থিত হয়েছি প্র্যাকটিস ক্লাস 7 নিয়ে। তো আশা করব এই প্র্যাকটিস ক্লাসে যে অঙ্কগুলো আমি তোমাদের দেখাচ্ছি সেগুলো তোমাদের খুবই হেল্প করছে এবং তোমাদের প্রিপারেশনকে অনেক বুস্ট করছে। তো চলে আসি আজকের ক্লাসের প্রথম প্রশ্নে। প্রথম প্রশ্নে বলা হয়েছে একটি গাড়ির মূল্য প্রতি বছর 20% করে হ্রাস পায় এবং 2 বছর পর গাড়িটির মূল্য যদি এরকম হয় তাহলে 2 বছর পর গাড়িটির মূল্য দাঁড়াবে কত না 4,80,000-এ। তাহলে গাড়িটির আসল দাম নির্ণয় করতে হবে। তোমরা আমাকে বলো 20%-এর ফ্র্যাকশন ভ্যালু কী? 20%-এর ফ্র্যাকশন ভ্যালু সবাই জানে 1/5। আচ্ছা, এই 1/5 যে ফ্র্যাকশনটি তোমরা দেখতে পাচ্ছ এর অ্যাকচুয়াল মিনিং কী না, গাড়িটির মূল্য প্রতি বছর 20% হারে হ্রাস পাচ্ছে। তার মানে যদি গাড়ির মূল্য 5 টাকা থাকতো আগের বছর, ঠিক তার পরের বছর মূল্য 1 টাকা কমে যাবে। তার মানে গাড়ির মূল্য আলটিমেট 1 বছর পরে 4-এর 5 গুণ হবে। 5 টাকা যদি আগের বছর মূল্য থাকতো, 1 বছর আগে মূল্য থাকতো, তাহলে পরের বছর মূল্য 1 হ্রাস পাবে। তার মানে 5-এ 1 হ্রাস পাওয়া মানে কত হবে? সেটি 4 হবে। তার মানে 1 বছরে গাড়ির মূল্য কত গুণ হয় না 4-এর 5 গুণ হয়। তাহলে আমি ধরলাম 2 বছর আগে গাড়ির মূল্য ছিল এন, সেটি কি হয়েছে 1 বছরে 4-এর 5 গুণ হয়েছে। তার মানে 1 বছর পরে গাড়ির মূল্য হলো এন ইন্টু 4/5। তাহলে 2 বছর পর গাড়ির মূল্য আবার 4-এর 5 গুণ হবে, তার মানে ইন্টু 4/5, এবং তার ভ্যালুই বলা আছে কত? 4,80,000। তার ভ্যালু কত বলা হয়েছে? 4,80,000। তাহলে আমাকে এনের ভ্যালু মানে 2 বছর আগের ভ্যালু নির্ণয় করতে হবে। তাহলে 2 বছর আগের ভ্যালু নির্ণয় করার জন্য দেখো 4 × 4 16, আর 16×3 = 48, 3 × 25 করলে কত হয়? 75। তার মানে এনের ভ্যালু কত হবে? 75, পাশ পেছনে 4টি শূন্য। তার মানে 7,50,000 ছিল অ্যাকচুয়ালি গাড়িটির আসল দাম 2 বছর আগে। অপশন ডি উইল বি দ্য কারেক্ট আনসার। এবার যদি এই প্রশ্নটা তোমরা এক লাইনে করতে চাইতে তাহলে দেখছো কি না, প্রত্যেক বছর মূল্য 4-এর 5 গুণ হয়েছে। তার মানে অ্যাকচুয়ালি 2 বছর আগের মূল্য যদি 4,00,000, 2 বছর পরের মূল্য যদি 4,80,000 হয়, তার মানে তার আগের বছর গাড়ির মূল্য 5-এর 4 গুণ ছিল। যদি 1 বছর পর 4-এর 5 গুণ হয় তাহলে 1 বছর আগে 5-এর 4 গুণ ছিল, এবং তারও 1 বছর আগে আরও 5-এর 4 গুণ ছিল। ব্যাস, তোমরা এক লাইনে আনসার পেয়ে যাবে যদি তোমরা এই টাইপটা এরমভাবে ফলো করো। তাহলে 4 × 4 16, 16×3 = 48, 3 × 25 = 75, 7,50,000 উইল বি দ্য কারেক্ট আনসার। চলে আসি কোশ্চেন নাম্বার 2-তে। কোশ্চেন নাম্বার 2 খুবই একটি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। প্রশ্নে বলা হয়েছে 16 সেমি এবং 8 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তের কেন্দ্রের মধ্যে দূরত্ব বলা হয়েছে 26 সেন্টিমিটার। তাহলে দুটি বৃত্তের প্রত্যক্ষ সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। আচ্ছা, প্রত্যক্ষ সাধারণ স্পর্শক বলতে আমরা কী বুঝি? প্রত্যক্ষ সাধারণ স্পর্শক বলতে আমরা বুঝি ডাইরেক্ট কমন ট্যানজেন্ট। ইংলিশে আমরা এটাকে ডাইরেক্ট কমন ট্যানজেন্ট বলে থাকি। তাহলে ডাইরেক্ট কমন ট্যানজেন্ট হয় কীরকম? ধরো দুটি সার্কেল তোমাকে দেওয়া হয়েছে এবং এই দুটি সার্কেলের যদি কেন্দ্রকে আমরা একটি লাইন দিয়ে জুড়ে দিই, তাহলে এই যে লাইনটি, এই লাইনটিকে আমরা বলবো কি এদের কেন্দ্রের মধ্যে দূরত্ব। এদের কেন্দ্রের মধ্যে দূরত্ব, যাকে আমরা ও ড্যাশ দিয়ে ডিনোট করছি। এবার যদি একটা এমন ট্যানজেন্ট ড্র করি যেটা দুটি সার্কেলকেই টাচ করবে, এবং যে দুটি পয়েন্টে টাচ করবে, ধরো এ পয়েন্টে টাচ করালাম এবং বি পয়েন্টে টাচ করালাম, এই দুটি পয়েন্ট যদি কেন্দ্রের একই দিকে থাকে তখন সেই সাধারণ স্পর্শককে বলা হয়, যেহেতু এরা দুই সার্কেলকেই স্পর্শ করছে তাই এদের বলবো সাধারণ স্পর্শক বা কমন ট্যানজেন্ট। এবার কমন ট্যানজেন্ট সাধারণত দুরকম হয়, একটি ডাইরেক্ট কমন ট্যানজেন্ট আর একটি ট্রান্সভার্স কমন ট্যানজেন্ট। ডাইরেক্ট কমন ট্যানজেন্ট কাকে বলবো? যদি এই যে ট্যানজেন্টটি এ এবং বি পয়েন্টে টাচ করেছে দুটি সার্কেলকে, এই এ এবং বি পয়েন্ট দেখো সেন্টারের একই দিকে আছে, তাই এই এ বি ট্যানজেন্টকে আমরা কী বলবো? ডাইরেক্ট কমন ট্যানজেন্ট বা
প্রত্যক্ষ সাধারণ স্পর্শক বেঙ্গলিতে। এবার এই প্রত্যক্ষ সাধারণ স্পর্শকের লেন্থ নির্ণয় করার একটি ফর্মুলা আছে। ফর্মুলাটি কি? ফর্মুলাটি হলো, দেখো আমরা এই যে বিন্দুতে টাচ করেছে সাধারণ স্পর্শক সেই দুটি বিন্দুর সঙ্গে আমরা সেন্টারকে যোগ করে দিলাম। আর এই যে লেন্থ আমরা পেলাম ও এ এবং ও ড্যাশ বি, এই দুটি লেন্থ আর কিছুই নয়, এই দুটি হচ্ছে সার্কেল দুটির রেডিয়াসের সঙ্গে সমান। আর এই রেডিয়াসের ভ্যালু আমার দেওয়া হয়েছে কত? 16 এবং 8। তার মানে ও এর ভ্যালু হচ্ছে 16 এবং ও ড্যাশ বি এর ভ্যালু কত? 8। আর ও ড্যাশ এর ভ্যালু বলা হয়েছে 26 সেন্টিমিটার। দেখো বৃত্তের কেন্দ্রের মধ্যে দূরত্ব বলা হয়েছে কত? 26 সেন্টিমিটার। তাহলে ও ড্যাশের ভ্যালু বলা হয়েছে 26 সেন্টিমিটার। নির্ণয় করতে হবে এবির ভ্যালু। তাহলে এবির ভ্যালু নির্ণয় করার জন্য, এবির দৈর্ঘ্য নির্ণয় করার জন্য আমার একটি ফর্মুলা আছে। ফর্মুলাটা তোমায় খুব ভালো করে মনে রাখতে হবে। ফর্মুলাটি কি না, বৃত্ত দুটির কেন্দ্রের মধ্যে দূরত্বের হোল স্কোয়ার, তার মানে ও ড্যাশের হোল স্কোয়ার। আর এই বড় বৃত্তটির ব্যাসার্ধ যদি বড় আর লিখি আর ছোট বৃত্তটির ব্যাসার্ধ যদি ছোট স্মল আর লিখি, তাহলে ও ড্যাশের হোল স্কোয়ার মাইনাস বড় আর মাইনাস ছোট আরের হোল স্কোয়ারই হবে ডাইরেক্ট কমন ট্যানজেন্টের লেন্থ। তাহলে আমার ডাইরেক্ট কমন ট্যানজেন্ট লেন্থের ফর্মুলা কী দেখলাম? রুট ওভার অফ ও ড্যাশ মানে বৃত্তদ্বয়ের কেন্দ্রের মধ্যে দূরত্বের হোল স্কোয়ার মাইনাস তাদের ব্যাসার্ধের যে ডিফারেন্স তার হোল স্কোয়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি সবকটিরই ভ্যালু দেওয়া আছে। ও ড্যাশের ভ্যালু দেওয়া আছে কত? 26 স্কোয়ার। আর আর মাইনাস আর ড্যাশ, বড় হাতের হারের ভ্যালু কত? 16, আর ছোটো আরের ভ্যালু হচ্ছে 8। তাহলে আর মাইনাস আরের ভ্যালু কত হবে? 16 মাইনাস 8, দ্যাট ইজ 8। তার মানে 8 স্কোয়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে স্কোয়ার লেখার কোনো দরকার নেই। 26 স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি 26 প্লাস 8 এবং 26 মাইনাস 8, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে 26 প্লাস 8 লিখলে আমরা দেখতে পাবো কত? 34। আর 26 মাইনাস 8 মানে কত? 18। তাহলে 34কে আমরা লিখতে পারি 2 ইন্টু 17, আর 18কে লিখতে পারি 2 ইন্টু 9। তাহলে দুটি আছে, তার মানে কি রুটের বাইরে বের করলে আমরা একটি 2কে বাইরে বের করে নিতে পারি। তোমরা বলবে 9কেও যদি আমরা রুট ওভার করি তাহলে 3 পাবো। তাহলে 9কেও বাইরে বের করে নিতে পারি 3 হিসাবে। তাহলে 3 দুগুণে 6√17, কিন্তু 6√17 এখানে কোথাও নেই। তার মানে দেখো 17 আর 9 গুণ করে লেখা আছে। 17 9 গুণ করলে কত হয়? 153। তাহলে 2√153 হচ্ছে আমার কারেক্ট আনসার। অপশন বি উইল বি দ্য কারেক্ট আনসার। চলে এসেছি আমরা কোশ্চেন নাম্বার 3-তে। কোশ্চেন নাম্বার 3-তে বলা হয়েছে, যখন একটি সংখ্যা এনকে 5 দ্বারা ভাগ করা হয় তখন ভাগশেষ পাওয়া যায় 2। তাহলে এনকে ভাগ করা হচ্ছে 5 দিয়ে, আমি ভাগশেষ কত পাচ্ছি? 2 পাচ্ছি। তাহলে আমরা সবাই জানি যে এই যে এন, আমরা একে কী বলে থাকি না ভাজ্য বলে থাকি। 5কে আমরা কী বলে থাকি? 5কে আমরা বলে থাকি ভাজক। আর এই জায়গায় কে বসে থাকে? এই জায়গায় বসে থাকে আমার ভাগফল। আর 2 হচ্ছে আমার ভাগশেষ। দেখো এই ধরনের প্রশ্নের সমাধান জাস্ট তোমরা 2 সেকেন্ডে করবে। জাস্ট আমার কথাটা খুব ভালো করে শুনবে। দেখো বলা হয়েছে ভাজ্যকে কি করা হয়েছে? স্কোয়ার করা হয়েছে। আমাকে এন স্কোয়ারকে 5 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকে সেটা নির্ণয় করতে হবে। কি করতে হবে না, এন স্কোয়ারকে 5 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকে সেটা নির্ণয় করতে হবে। তাহলে আমাকে ভাজ্যকে কী করতে হয়েছে? স্কোয়ার করতে হয়েছে। তাহলে যে পারফরমেন্স আমাকে ভাজ্যে করতে হচ্ছে, যে কাজ আমাকে ভাজ্যে করতে হবে, সেই কাজ আমি করব ভাগশেষে। আমার এখানে ভাগশেষ বলেছে কত? 2। তাহলে আমি কি 2কে স্কোয়ার করব। এনকে স্কোয়ার করতে বলা হয়েছে, আমি করব কি কাকে? 2কে স্কোয়ার। তাহলে যদি 2কে স্কোয়ার করি তাহলে কত পাবো না 4 পাবো। তাহলে যদি 4কে 5 দিয়ে ভাগ করা হয়, যদি 4কে 5 দিয়ে ভাগ করা হয় তাহলে কত ভাগশেষ থাকবে? আমি দেখতে পাচ্ছি পুরোপুরি একবারও ভাগ যাচ্ছে না। তার মানে যখনই আমি জানবো যে ভাজ্য লেস দ্যান ভাজক হবে, ভাজ্য লেস দ্যান ভাজক হবে, তাই তো? যখন ভাজ্য লেস দ্যান ভাজক হবে তখন যেটাই ভাজ্য হবে সেটাই হবে ভাগশেষ। তার মানে 4ই হয়ে যাবে আমার ভাগশেষ। মানে অপশান সি উইল বি দ্য কারেক্ট আনসার। তাহলে যে পারফরমেন্স আমাকে করতে বলবে ভাজ্যে, আমি সেটাই করব কোথায়? ভাগশেষে। আমাকে ভাজ্য করতে বলেছে কি
স্কোয়ার করতে বলেছে, এনকে কী করতে বলেছে, স্কোয়ার করতে বলেছে। আমি কি করব না ভাগশেষকে স্কোয়ার করে দেবো, দুইকে কী করে দেবো, স্কোয়ার করে দেবো। তাহলে দুইকে স্কোয়ার করলে আমি কী পাবো, 4। তাহলে 4কে যদি আমি 5 দিয়ে ভাগ করি তাহলে কত ভাগশেষ পাবো, 4ই ভাগশেষ থাকবো, 4ই ভাগশেষ পাবো। এবার যদি আমাকে এই প্রশ্নটা এরকম করতে বলতো যে এনকে আমি 5 দিয়ে ভাগ করে 2 ভাগশেষ পাচ্ছি, যদি n+3কে 2 দিয়ে ভাগ করি, 5 দিয়ে ভাগ করি, তাহলে কত ভাগশেষ পাবো। তাহলে দেখো এখানে কি করতে বলা হয়েছে না ভাজ্যকে 3 দিয়ে যোগ করতে বলা হয়েছে। আমি কি করব, ভাগশেষকে 3 দিয়ে যোগ করে দেবো। তাহলে ভাগশেষ কত, ভাগশেষ হচ্ছে 2। তাহলে ভাগশেষকে আমি যদি 3 দিয়ে যোগ করি, ভাগশেষকে আমি যদি 3 দিয়ে যোগ করি তাহলে কত পাবো, 2 + 3 5। তাহলে বলো 5কে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত পাবো, 0 পাবো। ঠিক এরকমভাবে যে পারফরমেন্স আমাকে ভাজ্যে করতে বলবে সেম পারফরমেন্স আমি কোথায় করব না ভাগশেষে করব। তাহলে এখানে ভাজ্যকে করতে বলেছে স্কোয়ার, আমি ভাগশেষকে স্কোয়ার করে দেবো, 5 দিয়ে ভাগ করে দেবো, যেটাই আমি রিমাইন্ডার পাবো বা ভাগশেষ পাবো সেটাই হবে আমার আনসার। চলে আসি কোশ্চেন নাম্বার 4-এ। দেখো কোশ্চেন নাম্বার 4 আরেকটি খুবই সুন্দর অঙ্ক। দেখে মনে হচ্ছে যে আমাকে 277 এবং 323-এর গুণফল নির্ণয় করতে বলেছে। তাহলে তুমি কি করবে, 323 লিখবে, তার নিচে 277 লিখবে, দিয়ে এর গুণ করতে আরম্ভ করবে। ব্যাস, তোমার পরীক্ষা ওখানেই শেষ, তোমার কিন্তু সিলেকশন হবে না। ঠিক আছে, এর মধ্যে একটা সুন্দর জিনিস লুকিয়ে আছে যেটা তোমাকে খুঁজে বার করতে হবে। কী লুকিয়ে আছে দেখো, 277 ইন্টু 323। যদি তোমরা খুব ভালো করে লক্ষ্য করো দেখবে এই 77-এর সঙ্গে 23 যোগ করলে, 77-এর সঙ্গে আর 23 যোগ করলে 300 হয়, আর 323 থেকে এই 23 যদি বিয়োগ করে দিই তাহলেও 300 হয়। তাহলে আমরা লিখতে পারি 277-কে 300 - 23, আর 323-কে লিখতে পারি কি 300 + 23। তুমি বলবে হ্যাঁ স্যার একদম ঠিক কথা, কোনো অসুবিধা নেই। তাহলে 300-কে যদি আমরা এ ধরি আর 23-কে যদি আমরা বি ধরি, তাহলে মনে হচ্ছে না এটা a - b ইন্টু a+b লেখা আছে। বলবে হ্যাঁ স্যার একদম ঠিক। তাহলে a - b আর a+b এর গুণফল আমরা কী জানি, বীজগাণিতিক ফর্মুলা a² - b²। a² - b² হচ্ছে আমার a - b ইন্টু a+b এর ফর্মুলা। তাহলে a² - b² করলে আমি কী পাবো না 300² -23 হোল স্কোয়ার। 300-এর স্কোয়ার মানে আমরা সবাই জানি যে 9-এর পাশে 4টে শূন্য, -23-এর স্কোয়ার। আমি তোমাদের সবাইকে বলবো যে 1 to 35 স্কোয়ার তোমরা মুখস্থ রাখবে, ইট উইল বি ভেরি ইউজফুল ইন ইউর এক্সাম। তাহলে যদি আমরা 1 থেকে 35 অবধি স্কোয়ার মুখস্থ রাখি তাহলে আমরা যে কোনো এক্সামেই দেখবে যে 1 থেকে 35 অবধি স্কোয়ারই তোমাদের ডাইরেক্ট জিজ্ঞেস করা হয়। তার জন্য তোমাকে কোনো ট্রিক্স বা কোনো ফর্মুলা মনে রাখার দরকার নেই। তাহলে 23-এর স্কোয়ার আমরা সবাই জানি 529। তাহলে 90,000 থেকে যদি 529 আমরা বিয়োগ করি তাহলে 89,000-এর থেকে সামান্য বেশি পাবো। দেখো 90,000 থেকে 500 বিয়োগ করলে আমরা কত পাবো না 80,500। তার মানে 80,500-এর থেকেও কম হবে আমার আনসার, 80,500-এর থেকেও কম হবে আমার আনসার। তাহলে দেখো 89,391 এটিও আছে 89,000-এর থেকে কম, 91,371 এটি কিন্তু 89,000-এর থেকে কম নয় বেশি। তারপর আছে 88,471। তার মানে এই তিনটে অপশানের মধ্যে যে কোনো একটা আনসার হতে পারে, তাহলে তোমাকে করেই দেখতে হবে। তাহলে দেখো এই 90,000 থেকে 500 বিয়োগ করে আমরা কত পাচ্ছি না 89,500, আরও 29 কম করতে হবে। তার মানে আলটিমেট 89,471 হবে আমার আনসার, 89,471, দ্যাট ইজ অপশান নাম্বার এ। তাহলে চলে যাই কোশ্চেন নাম্বার 5। আশা করি তোমাদের প্রশ্নের প্যাটার্ন খুবই ভালো লাগছে এবং প্রশ্ন তোমরা অনেক কিছু শিখতে পারছো এবং অনেক নতুন নতুন প্যাটার্ন শিখতে পারছো। তাহলে যদি তোমাদের আমার এই মেথড ভালো লাগে তো কাইন্ডলি এই ভিডিওটাকে অনেক শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে। চলো নেক্সট প্রশ্ন। এ রম্বাস হ্যাজ ওয়ান অফ ইটস ডায়াগোনাল 65% অফ আদার। তোমরা আশা করি রম্বাস সবাই জানো, একটি রম্বাসের একটি কর্ণের দৈর্ঘ্য অন্যটির 65%। তাহলে একটি রম্বস আগে অঙ্কন করে নিই। ধরো এটা হচ্ছে একটি রম্বস। তাহলে রম্বসের আমি জানি কি প্রত্যেকটা সাইড হচ্ছে ইকুয়াল, কিন্তু কোনো কোণই 90 ডিগ্রি নয়। এটি হচ্ছে রম্বস আর বর্গক্ষেত্রের মধ্যে পার্থক্য, তাই তো? তাহলে রম্বসের যদি আমি দুটো ডায়াগোনাল এখানে এঁকে নিই, দেখো এটি একটি ডায়াগোনাল,
আর এটি একটি ডায়াগোনাল। বলেছে এ রম্বাস হ্যাজ ওয়ান ইটস ডায়াগোনাল 65% অফ আদার। তাহলে আমি ধরলাম, ধরো এবিসিডি ডায়াগোনাল, আমি নাম দিয়ে দিলাম ABCD, এটি হচ্ছে রম্বসটির নাম। এই এবিসিডি যে রম্বসটি, এই এবিসিডি রম্বসটির ধরলাম এসি ডায়াগোনালটির লেন্থ হচ্ছে 100 ইউনিট। এসি ডায়াগোনাল লেন্থ কত? 100 ইউনিট। ঠিক আছে, তাহলে অপর ডায়াগোনাল, এ রম্বাস হ্যাজ ওয়ান অফ ইটস ডায়াগোনাল 60% অফ দ্য আদার। তাহলে অপর ডায়াগোনালটি কত হবে? না বিডি। তাহলে বিডি হবে এই 100-র 60%। তাহলে আমরা জানি যে 100-এর পার্সেন্টেজ মানে সেটাই হবে। তাহলে 100-এর 65% মানে ভ্যালু কত হবে? 65 হবে। তাহলে বিডির ভ্যালু কত পেয়ে গেলাম? 65 পেয়ে গেলাম। এবার আমায় কি নির্ণয় করতে বলেছে? না, লম্বা কর্ণটির পার্শ্ব হিসাবে ব্যবহার করে একটি বর্গক্ষেত্র আঁকা হলো। তাহলে লম্বা কর্ণটিকে সাইড ধরে একটি বর্গক্ষেত্র আঁকলাম। তাহলে লম্বা কর্ণের মধ্যে কোনটা? অবশ্যই এসি, কারণ এসির লেন্থ হচ্ছে 100 ইউনিট আর বিডির লেন্থ হচ্ছে 65 ইউনিট। তাহলে এসিকে যদি আমরা সাইড করে একটি বর্গক্ষেত্র আঁকি, তাহলে সেটা দেখতে অনেকটা এরকম হবে। বলেছে একদম ঠিক, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আঁকাটাকে একটুখানি মডিফাই করেন। আচ্ছা, অঙ্কনে আমি খুবই আচ্ছা, এবার আশা করি মোটা বোঝা যাচ্ছে যে আমি এসি সাইডের সঙ্গে ইকুয়াল করে এসি সাইডকে একটি পার্শ্ব ধরে আমি একটি বর্গক্ষেত্র অঙ্কন করেছি। মানে এসির যা লেন্থ, এই প্রত্যেকটা সাইডের লেন্থ তাই। তাহলে এসির লেন্থ আমি দেখছি 100 ইউনিট, তাহলে আমি প্রত্যেকটা সাইডের লেন্থ আমি 100 বলতে পারি। এবার কি বলা হয়েছে? না, রম্বসের ক্ষেত্রফলের সাথে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? তাহলে তোমরা সবাই জানো যে রম্বসের ক্ষেত্রফলের ফর্মুলা কী? রম্বসের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের গুণফল। তাহলে হাফ ইন্টু আমি বলতে পারি যে যদি আমি দুটি কর্ণের নাম এসি এবং বিডি দিয়ে থাকি, তাহলে বলবো হাফ ইন্টু এসি ইন্টু বিডি হবে রম্বসের ক্ষেত্রফল। আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা সবাই জানি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? না বাহু স্কোয়ার। আমরা কি বলবো? সাইডের স্কোয়ার। তার মানে এসি স্কোয়ার হবে। তাহলে আমার অনুপাত বার করতে হবে কার? না রম্বসের ক্ষেত্রফলের সাথে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে রম্বসের ক্ষেত্রফল কত? না হাফ ইন্টু এসি ইন্টু বিডি। এসির ভ্যালু কত? 100। আর বিডির ভ্যালু কত? না 65। তার সঙ্গে কার অনুপাত নির্ণয় করতে হবে? না বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বলবো? না 100 স্কোয়ার। তাহলে 100 ইন্টু 100 লিখতে পারি। তাহলে দেখো যখনই আমরা অনুপাত করছি তখন একটা 100 অলরেডি অমিট হয়ে যাচ্ছে। তাহলে পড়ে থাকছে কি 65:200। এই হাফ ওদিকে চলে গেলে কী হবে? না 100-র সঙ্গে 2 গুণ হয়ে যাবে। আর 5 দিয়ে কাটাকুটি হয়ে যাচ্ছে। দেখো 5 × 65, 5 × 20 100। তার মানে 13:40 হবে। 13:40 হবে কোশ্চেনের আনসার। অপশান সি উইল বি দ্য কারেক্ট আনসার। এখন তোমরা স্ক্রিনে যে প্রশ্নটি দেখতে পাচ্ছ, এই প্রশ্নটি শুধুমাত্র এনটিপিসি এক্সামের জন্য ইম্পর্ট্যান্ট তাই নয়, যে কোনো এক্সামের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। দেখো এই প্রশ্নটির সমাধান তোমরা কী করে করবে। প্রশ্নে বলা হয়েছে রামকুমার 41,000 টাকায় দুটি এলইডি টিভি সেট কিনেছেন। রামকুমার খুবই বড়লোক মানুষ, দোকানে গেল, দুটি এলইডি সেট কিনে নিয়ে চলে এলো। বাড়িতে এসে ঝামেলা শুরু হলো, বললো দুটি এলইডি সেট এক্ষুনি বিক্রি করে আসো। তো রামকুমার বেরিয়ে পড়লো বিক্রি করার সময় সে দেখলো যে একটি এলইডি সেট 20% লাভে সে বিক্রি করলো এবং অপরটিতে সে 15% ক্ষতি করলো। কিন্তু আলটিমেট সে দেখলো যে এই 20% লাভ এবং 15% ক্ষতিতে বিক্রি করার জন্য তার দুটি এলইডি সেটের বিক্রয় মূল্য সমান হয়ে গেছে। তাহলে যখনই এরম কোনো ঘটনা ঘটবে যে দুটি এলইডি সেটেরই আমার বিক্রয় মূল্য সমান হয়ে যাবে, তখন আমরা যেটা হবে সেটা খুব সহজে আমরা বলতে পারবো যে এই দুটি এলইডি সেট যখন সে কিনেছিল তখন তাদের নিজস্ব কিছু ক্রয়মূল্য ছিল। আমি জানি টোটাল ক্রয়মূল্য হচ্ছে, টোটাল সিপি হচ্ছে 41,000 টাকা, কিন্তু আমি ইন্ডিভিজুয়াল ক্রয়মূল্য কিন্তু আমি জানি না।
তাই দেখো এখানে কি আছে না, দুটি এলইডি সেট, যেখানে TV1 আর TV2 আমি দিয়ে ডিনোট করছি। এলইডি টিভি সেট, ফার্স্ট TV1 আর সেকেন্ডটি হচ্ছে TV2। এই TV1 আর TV2 এর টোটাল ক্রয় মূল্য হচ্ছে, টোটাল সিপি হচ্ছে কত না 41,000। কিন্তু আমি ইন্ডিভিজুয়াল এদের ক্রয় মূল্য কিন্তু জানি না। তুমি কি পেয়ে যাবে না, যখনই এই ঘটনা ঘটবে যে প্রথম টিভি সেটটি বিক্রি করে 20% লাভ আর সেকেন্ড টিভি সেটটি বিক্রি করে 15% ক্ষতি হবে, তাহলে একটিতে লাভ অপরটিতে ক্ষতি হওয়ার ফলে যে ঘটনাটা হয়েছে সেটি হয়েছে কি না, দুটোরই বিক্রয় মূল্য সমান হয়ে গেছে। তখন আমরা কি পাবো না, ডাইরেক্ট আমরা TV1 আর TV2 এর সিপির রেশিও পেয়ে যাব। সিপি অফ TV1 আর সিপি অফ TV2 এর রেশিও পেয়ে যাব। কী করে রেশিও পাবো? দেখো 20% লাভে বিক্রি করা হয়েছে, তাহলে 20% লাভ মানে আমরা জানি যে 120%-এ বিক্রি করা হয়েছে। যদি 20% লাভ হয় তাহলে পার্সেন্টেজ হিসাবে বিক্রয় মূল্য কত হবে 120%। আর 15% ক্ষতিতে বিক্রি করা হয়েছে সেকেন্ড এলইডি টিভি, তাহলে সেখানে তার কত বিক্রয় মূল্য হবে পার্সেন্টেজ হিসাবে? তুমি বলবে 85%। কারণ কি 15% ক্ষতি মানে কি 100-এ 15 ক্ষতি, তাহলে 100 যদি সিপি হয় 15 ক্ষতি হয়েছে, তাহলে আলটিমেট বিক্রি করেছে কতই না 100 - 15, দ্যাট ইজ 85-এ। তাহলে যেহেতু 100-এর উপর আমরা বিচার করছি তাহলে বলবো 85%-এ বিক্রি করেছে। তাহলে এই যে সিপি অফ TV1 অ্যান্ড সিপি অফ TV2 এর যে রেশিও হবে সেটি কি হবে না 85:120। কত হবে? 85:120, তাই তো? তাহলে 85 কি? 85 হচ্ছে SP2 সেকেন্ড এলইডি সেটের বিক্রয় মূল্য, আর 120 কি না SP1 প্রথম এলইডি সেটের বিক্রয় মূল্য। তাহলে দেখো খুব সহজেই আমি একটা এখানে কি পেয়ে গেলাম না শর্টকাট পেয়ে গেলাম। এই শর্টকাটটি তোমরা দেখতে পাবে অনেক জায়গায় ডাইরেক্ট লিখে দিচ্ছে যে সিপি অফ TV1 বাই সিপি অফ TV2 ইজ ইকাল টু SP অফ TV2 বাই SP অফ TV1। ডাইরেক্ট তোমাকে এই ফর্মুলাটাই বলবে যে কোনো জায়গায়, কিন্তু এর উৎপত্তি কোথা থেকে তোমায় সে কেউ বলবে না। উৎপত্তি কোত্থেকে হয়েছে ঠিক এখান থেকেই হয়েছে, খুব ভালো করে বুঝবে। আরও একবার বোঝাচ্ছি। দেখো দুটি এলইডি সেট কেনা হয়েছে, দুটি এলইডি সেটের টোটাল ক্রয় মূল্য বলা হয়েছে 41,000। আমি ধরলাম যে প্রথম টিভি মানে প্রথম এলইডি সেট যাকে আমরা TV1 দিয়ে ডিনোট করেছি, আর TV2 আমরা সেকেন্ড এলইডি সেটকে বলছি। TV1-এর ক্রয় মূল্য আমি ধরে নিলাম যে TV1-ই হচ্ছে ক্রয় মূল্য। তাহলে এর ওপর কী হয়েছে না 20% লাভ হয়েছে, তাহলে বলবো যে TV1 ইন্টু 120% হচ্ছে প্রথম এলইডি সেটের বিক্রয় মূল্য, আর সেকেন্ড এলইডি সেটটি 85%-এ বিক্রি করা হয়েছে। তাহলে আমি বলবো TV2 ইন্টু 85% হচ্ছে সেকেন্ড এলইডি টিভির বিক্রয় মূল্য, আর এই দুই বিক্রয় মূল্য সমান। তাহলে আমরা কী লিখতে পারি যে TV1 বাই TV2 ইজ ইকাল টু 85/120। তাহলে এলো তো এই ফর্মুলাটি। তাহলে এইখান থেকেই উৎপত্তি হয়েছে আমার এই ডাইরেক্ট শর্টকাটটি, যেটি তোমাদের মনে রাখতে হবে, এবং তার উৎপত্তিই তোমরা মনে রাখো, তাহলে তোমরা শর্টকাট যে কোনো হবে, যে কোনো সময় তোমার মাথায় আসবে। ঠিক আছে? তাই ডাইরেক্ট শর্টকাট কখনো মনে রাখবে না, তার উৎপত্তি কোথা থেকে, উৎস কোত্থেকে সেটা সবসময় মনে রাখবে, কারণ উৎস মনে রাখলে সেটা তোমার লংজিভিটি অনেক বেশি হবে। তাই ডাইরেক্ট কখনোই তোমরা শর্টকাট একদম মাথায় ঢোকানোর চেষ্টা করবে না, যেটা কিন্তু শরীরের পক্ষে খুব হানিকারক। স্পেশালি যখন তোমরা পরীক্ষায় হলে গিয়ে এই প্রশ্নটির তোমরা সলিউশন করতে যাবে, ডাইরেক্ট শর্টকাট তোমার হাত থেকে বেরোবে না। তোমরা কী করে ফেলবে না ভুল করে সিপি অফ TV1 বাই সিপি অফ TV2 ইজ ইকাল টু 120/85 ডাইরেক্ট লিখে আসবে, তখন হয়ে যাবে তোমাদের একটা মস্ত বড় ভুল। তাহলে আমরা দুই টিভির সিপির রেশিও পেয়ে গেলাম। সিপি রেশিও কী পেলাম না SP2/SP1, তার মানে 85/120। 85 আর 120 ডাইরেক্ট কাটাকুটি যাচ্ছে 5 দিয়ে, 5 × 7 = 85, আর 5 × 24 হচ্ছে 120। তাহলে আমরা কী পেয়ে গেলাম না CP1 আর CP2 এর
রেশিও পেয়ে গেছি 17/24। আর দেখো 17 আর 24 যোগ করলেই তো কী পাবো না, দুটি টিভি সেটের টোটাল ক্রয় মূল্য পাবো। তা 17-24-এর যোগফল কত, 41। আর এই 41-এরই ভ্যালু কত দেওয়া আছে না, 41,000। তাহলে 41-এর ভ্যালু যদি 41,000 হয়, তাহলে 17-র ভ্যালু কত হবে না, 17,000। আর 24-এর ভ্যালু কত হবে, 24,000। তাহলে দেখো দুটি টিভি সেটেরই ক্রয় মূল্য পেয়ে গেছি। এবার কি বলা হয়েছে না, প্রথম টিভি সেটের উপর তার লাভ হয়েছে কত পার্সেন্ট, 20%। 20%-এর ফ্র্যাকশন ভ্যালু কত, 1/5। সবাই জানে 20%-এর একের ফ্র্যাকশন ভ্যালু কত, 1/5। কী করে পাবো না, 20/100 করে। সিমিলারলি 15%-এর ফ্র্যাকশন ভ্যালু কত না, 3/20, 15/100 করে আমরা পাবো। কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে। তাহলে যখন তোমাদের পার্সেন্টেজের পুরো ক্লাস আসবে, সেই পার্সেন্টেজের ক্লাসে আমি তোমাদের খুব ভালো করে শেখাবো যে কী করে পার্সেন্টেজ থেকে ডাইরেক্ট আমরা ফ্র্যাকশন পেতে পারি, ঠিক আছে। এবং তার একটা পার্টিকুলার সেট অফ ফ্র্যাকশন টু পার্সেন্টেজ এবং পার্সেন্টেজের ফ্র্যাকশন আছে, যেটা তোমাদের মাথায় সবসময় রেখে দিতে হবে। তো চলে এসো প্রশ্নে। তাহলে দেখো ফার্স্ট যে টিভি সেট, তাতে তার কী হয়েছে না, 20% লাভ হয়েছে, মানে 1/5 লাভ হয়েছে। তাহলে 17,000-এর ওপর যদি আমি 1/5 করি, তাহলে কত পাবো না, 5×3=15, 5×4=20, 3400। তার মানে 3400 হচ্ছে প্রফিট প্রথম টিভি সেটে। আর সেকেন্ড টিভি সেটে তার কী হয়েছে, 3/20 লস হয়েছে। তাহলে 24,000-এর ওপর 24,000-এর ওপর যদি 3/20 নির্ণয় করি, তাহলে আমরা কত পাবো না, 3600। তাহলে দেখছি লস বেশি হয়েছে, লস বেশি হয়েছে প্রফিটের থেকে। তাহলে আলটিমেট ওভারঅল কী হলো না, ওভারঅল আমার লসই হলো 3600 বা 3600 থেকে 3400 আমরা বিয়োগ করি, তাহলে দেখব টোটাল 200 টাকা ওভারঅল আমার লস হচ্ছে। তাহলে অপশন এ উইল বি দ্য কারেক্ট আনসার। চলো চলে আসি নেক্সট প্রশ্ন। দেখো নেক্সট প্রশ্ন বলা হয়েছে, 2 cars start from Ahmedabad and runs in opposite direction with one car speed being 200 km/h more than the other। তাহলে দুটি গাড়ি আহমেদাবাদ থেকে যাত্রা শুরু করলো, পরস্পর বিপরীত দিকে যাত্রা শুরু করলো। আর কি বলা হয়েছে না, একটি গাড়ির গতি অন্যটির থেকে 200 কিমি/ঘন্টা বেশি, তাই তো, খুব ভালো কথা। তাহলে দেখো আহমেদাবাদ হচ্ছে, এই জায়গাটি হচ্ছে আহমেদাবাদ। এখান থেকে কি হলো না, দুটি কার যাত্রা শুরু করলো। এটি হচ্ছে কার 1 আর এটি হচ্ছে কার 2। তাহলে পরস্পরের বিপরীত দিকে যাত্রা শুরু করেছে একই সময়, এবং এদের স্পিড বলা হয়েছে কি না, একটির স্পিড অপরটির থেকে 200 কিমি/h বেশি। ওকে, কোনো ব্যাপার না। এবার পরের প্রশ্নে চলে যাই। বলছে ইফ দে আর 4500 কিমি অ্যাপার্ট আফটার 9 আওয়ার, যদি তারা 9 ঘন্টা পরে 4500 কিমি দূরে থাকে, তাহলে উভয় গাড়ির গতির সমষ্টি কত, তাই তো। তাহলে আমি ধরলাম কার 1-এর স্পিড হচ্ছে এক্স আর কার 2-এর স্পিড কত, ওয়াই, তাই তো। বলা হয়েছে একটি গাড়ির স্পিড অপর গাড়ির স্পিডের 200 থেকে 200 কিমি/h বেশি, তাই তো। দুটি গাড়ি আহমেদাবাদ থেকে যাত্রা শুরু করে এবং পরস্পরের বিপরীত দিকে চলতে শুরু করে, একটি গাড়ির গতি অন্যটির থেকে 200 কিমি/ঘন্টা বেশি। চলে এসেছি আমরা কোশ্চেন নাম্বার 7-এ। কোশ্চেন নাম্বার 7-এ বলা হয়েছে, দুটি গাড়ি আহমেদাবাদ থেকে যাত্রা শুরু করে, পরস্পরের বিপরীত দিকে চলতে শুরু করে এবং একটি গাড়ির গতি অন্যটির চেয়ে 200 কিমি/ঘন্টা বেশি। যদি তারা 9 ঘন্টা পরে, এই লাইনটি খুব ভালো করে বেরোবে, যদি তারা 9 ঘন্টা পরে 4500 কিমি দূরে থাকে, তাহলে উভয় গাড়ির গতির সমষ্টি কত হবে। দেখো বন্ধুরা, যদি তোমরা অ্যাকচুয়ালি রিলেটিভ স্পিড বা আপেক্ষিক গতির সম্পর্কে ঠিকঠাকভাবে নলেজ তোমার থাকে, তাহলে তুমি বলবে যে এইটুকু পার্ট, অঙ্কের এইটুকু পার্ট হচ্ছে আমার কোনো কাজের নয়, এইটুকু পার্টের আমার দরকারই নেই। বলা হয়েছে আহমেদাবাদ থেকে কি করেছে, আহমেদাবাদ হচ্ছে এই জায়গাটি, এই জায়গা থেকে দুটি কার যাত্রা শুরু করেছে পরস্পর বিপরীত দিকে, ঠিক আছে, পরস্পরের বিপরীত দিকে। তাহলে আমি ধরলাম যে এটি হচ্ছে C1 আর এটি হচ্ছে C2, ঠিক আছে। একটি গাড়ির গতি অপরটির থেকে 200 কিমি/ঘন্টা বেশি, দরকার নেই আমার। এবার কি বললাম, ধরলাম যে C1-এর বেগ হচ্ছে এক্স এবং C2-র বেগ ধরলাম ওয়াই। তাহলে তোমরা আমাকে বলো, হোয়াট ইজ রিলেটিভ স্পিড। রিলেটিভ স্পিড মানে আমরা কী বুঝি, আপেক্ষিক গতিবেগ মানে আমরা কী বুঝি। যদি তারা একই সময়ে একই জায়গা থেকে যাত্রা শুরু করে, তাহলে আমি বলবো যে প্রথম গাড়ির বেগ যদি x কিমি/h হয়
আর সেকেন্ড গাড়ির স্পিড যদি ওয়াই কিমি পার আওয়ার হয়, তাহলে এই দুই গাড়ির রিলেটিভ স্পিড কত, এই দুই গাড়ির রিলেটিভ স্পিড কত বা আপেক্ষিক গতিবেগ কত। আমরা জানি যে যখন দুটি গাড়ি একই সময় একই জায়গা থেকে পরস্পর বিপরীত দিকে যাত্রা শুরু করে, তখন তাদের ইন্ডিভিজুয়াল স্পিডের যোগফলই হচ্ছে তাদের আপেক্ষিক গতিবেগ বা রিলেটিভ স্পিড। তাহলে এই দুই গাড়ির রিলেটিভ স্পিড কত হবে না এক্স প্লাস ওয়াই কিমি পার আওয়ার। আর এই আপেক্ষিক গতিবেগ মানে কি, মানে হচ্ছে 1 ঘন্টায় প্রথম গাড়ি এক্স কিমি গেছে আর 1 ঘন্টায় সেকেন্ড গাড়ি ওয়াই কিমি গেছে। তার মানে 1 ঘন্টা পরে তাদের মধ্যে দূরত্ব হচ্ছে এক্স প্লাস ওয়াই। 1 ঘন্টা পরে তাদের মধ্যে দূরত্ব কত হয়েছে না এক্স প্লাস ওয়াই। তাহলে 1 ঘন্টা তাদের মধ্যে যে দূরত্ব, সেটাই হচ্ছে তাদের রিলেটিভ স্পিড বা আপেক্ষিক গতিবেগ। আর এখানে বলা হয়েছে যে 9 ঘন্টা তাদের মধ্যে দূরত্ব হয়েছে কত না 4500 কিমি। তাহলে যদি 9 ঘন্টায় 4500 কিমি দূরত্ব হয়, তাহলে 1 ঘন্টা তাদের মধ্যে দূরত্ব কত হয়েছিল না 4500/9, দ্যাট ইজ 500 কিলোমিটার। 500 কিলোমিটার। আর 1 ঘন্টায় যে দূরত্ব তাদের মধ্যে হয়, সেটাই কী করে পাওয়া যায় না তাদের ইন্ডিভিজুয়াল স্পিডের সাম করে। তাহলে ইন্ডিভিজুয়াল স্পিডের সাম করে যেটা পাওয়া যায় সেটাই তাদের আপেক্ষিক গতিবেগ। তাহলে যদি এখানে আমায় নির্ণয় করতে বলতো তাদের আপেক্ষিক গতিবেগ কত হবে, তাহলে সেটারও আনসার হতো আমার 5 কিমি পার আওয়ার। কারণ 1 ঘন্টা তাদের মধ্যে দূরত্ব হয়েছে কত 500 কিমি বা 500 কিলোমিটার। তাহলে আমার নির্ণয় করতে বলেছে কি না আপেক্ষিক গতি নির্ণয় করতে না বলে আমায় বলেছে উভয় গতির সমষ্টি কত। দুটোর মানে কিন্তু একই। তাহলে উভয় গাড়ির গতির সমষ্টি কত হবে না এক্স প্লাস ওয়াই কিমি পার আওয়ার অ্যান্ড দ্যাট ইজ 500 কিলোমিটার পার আওয়ার। তাহলে তোমরা আমাকে বলো যে এই যে প্রথম পার্ট, এই পার্টটি কি কোনো প্রয়োজন হলো? বলবে না স্যার, কোনো প্রয়োজন নেই। অপশান বি উইল বি দ্য কারেক্ট আনসার। প্রশ্নে বলা হয়েছে 11 জন সদস্যের একটি ক্রিকেট টিমের অধিনায়কের বয়স হচ্ছে 35 বছর। অধিনায়কের বয়স বলা হয়েছে 35 বছর এবং উইকেট কিপার অধিনায়কের চেয়ে 5 বছরের বড়, এটাও বলা হয়েছে। তাহলে আমরা সবাই জানি যে ক্রিকেট টিমে টোটাল 11 জন প্লেয়ার থাকে, টোটাল 11 জন প্লেয়ার। তাহলে এই 11 জন প্লেয়ারের মধ্যে একজন সবসময় ক্যাপ্টেন থাকবে এবং একজন থাকবে উইকেট কিপার, তাই তো? তাহলে এই ক্যাপ্টেন এবং উইকেট কিপার বাদে বাকি কতজন প্লেয়ার থাকবে না বাকি 9 জন প্লেয়ার থাকবে। বলা হয়েছে ক্যাপ্টেনের বয়স 35 ইয়ার্স আর উইকেট কিপারের বয়স ক্যাপ্টেনের বয়সের থেকে 5 বছর বেশি। তাহলে তুমি বলবে 40 ইয়ার্স দাদা। তাহলে এই ক্যাপ্টেন এবং উইকেট কিপারকে যদি আমরা দল থেকে বাদ দিয়ে দিই, তাহলে টোটাল কত বয়স তারা নিয়ে চলে যাবে? তুমি বলবে 35 + 40, টোটাল আমার দল থেকে 75 ইয়ার্স কম হয়ে যাবে, 75 ইয়ার্স কম হয়ে যাবে। তাহলে এবার আমরা দেখতে পাচ্ছি যে 11 জন টোটাল আছে। তাহলে 11 জনের যদি গড় বয়স আমরা এক্স ধরে নিই, 11 জনের গড় বয়স যদি আমরা এক্স ধরে নিই, তাহলে তুমি বলবে যে 11 জনের গড় বয়স যদি এক্স হয়, তাহলে টোটাল দলের বয়স হবে 11x। আর এই 11x থেকে যদি আমি 75 বাদ দিয়ে দিই, তাহলেই পড়ে থাকে কার বয়স না বাকি 9 জনের বয়স, বাকি 9 জনের বয়স। এবার প্রশ্নে বলা হয়েছে যে এই দুজনের বয়স বাদ দিলে বাকি খেলোয়াড়দের গড় বয়স পুরো দলের গড় বয়স হচ্ছে 3 বছরের কম হয়, পুরো দলের গড় বয়সের থেকে 3 বছরের কম হয়। তাহলে এই 9 জনের টোটাল বয়স আমি পেয়ে গেছি কত না 11x - 75। তাহলে এদের গড় বয়স কত হবে 9 করলেই পেয়ে যাবো এদের গড় বয়স। তাহলে আমি দেখতে পাচ্ছি প্রশ্নে বলা হয়েছে যে এই 9 জনের গড় বয়স পুরো টিমের গড় বয়সের থেকে 3 বছর কম। তাহলে পুরো টিমের গড় বয়স ধরেছিলাম আমি এক্স, সেখান থেকে 3 কম করলে কত হবে x - 3। তাহলে দেখো এবার কত ইজি হয়ে গেল ব্যাপারটা। তাহলে 11x - 75 = কত না 9x - 27। তাহলে এখান থেকে তোমরা বলতে পারো যে 2x এর ভ্যালু কত হচ্ছে না 75 - 27, দ্যাট ইজ 48। তার মানে এক্সের ভ্যালু কত না 24। তাহলে নির্ণয় করতে বলেছিল কি না পুরো দলের গড় বয়স কত, পুরো দলের গড় বয়স তাহলে কত হলো 24 ইয়ার্স। অপশান এ উইল বি দ্য কারেক্ট আনসার। তাহলে এবার চলে আসি আমরা পরের প্রশ্ন। কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9 একটি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এবং এই ধরনের প্রশ্ন যে কোনো এক্সামে প্রায় এসে থাকে। এই প্রশ্নটি সলভ করার আগে তোমাদের আমি একটা কথা বলবো, সেটি হচ্ছে তোমরা সবাই কম্পাউন্ড ইন্টারেস্টের বেসিক ফর্মুলা জানো। কম্পাউন্ড ইন্টারেস্টের বেসিক ফর্মুলা কি আমরা সবাই জানি, অ্যামাউন্ট সমান P × 1 + R/100
হোল টু দি পাওয়ার n। এই ফর্মুলাটি তোমরা সবাই জানো। এবার এই যে ফর্মুলাটি, এই ফর্মুলাটিকে তোমরা যদি একটু মডিফাই করো তাহলে দেখতে পাবে যে a/p হবে কত না 1/r/100 হোল টু দি পাওয়ার n। ঠিক আছে, তাহলে এই a/p আমরা দেখতে পাবো সবসময় অঙ্কের মধ্যে ঘুরে ফিরে থাকবে। আর a/pকেই দেওয়া থাকবে কিভাবে না এই আকারে 1+r/100 আকারে। তাহলে 1+r/100 মানে কি? ধরো তোমায় বললো যে আমার রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 20%। তাহলে আমরা কী লিখব? r/100কে আমরা কীভাবে লিখব না 20/100। তার মানে কি লিখব? 1+20/100 মানে হচ্ছে 1/5। তাহলে আমায় বলল যে কোনো একটি টাকা এক বছরে 6-এর 5 গুণ হয়, এক বছরে 6-এর 5 গুণ হয়। তার মানে আমি বুঝে যাব যে এক বছরে 6-এর 5 গুণ হওয়া মানে এক বছরে অ্যামাউন্ট আর প্রিন্সিপালের অনুপাত বলা হয়েছে 6:5। এক বছরে অ্যামাউন্ট আর প্রিন্সিপালের অনুপাত বলা হয়েছে 6/5। তাহলে 3 বছরে টাকাটি কত গুণ হবে? তাহলে আমরা জানি যে কম্পাউন্ড ইন্টারেস্টে টাকা কীভাবে বাড়ে না 1+r/100 হোল টু দি পাওয়ার n এর আকারে, যেখানে n হচ্ছে নাম্বার অফ টার্মস। তাহলে এবার 3 বছরের টাকাটি কত গুণ হয়েছে আমি কী করবো? এই 6/5কে ডাইরেক্ট কী করে দেবো? কিউব করে দেবো। 3 বছর n এর ভ্যালু 3, এখানে 3 লিখে দেবো। তার মানে আমরা দেখতে পাবো না 3 বছর পরে টাকাটি কত হয়েছে? 6-এর কিউব মানে 216 আর 5-এর কিউব মানে হচ্ছে 125। তার মানে আলটিমেট 3 বছরের টাকাটি 216/125 গুণ হয়েছে। এবার যদি অঙ্কে এরম বলা থাকে যে কোনো একটি টাকা 3 বছরে 216/125 গুণ হয়, তাহলে রেট অফ পার্সেন্টেজ কত? তাহলে এখান থেকে আমি বুঝে যাচ্ছি যে 3 বছরের টাকাটি 216/125 গুণ হয়েছে, তাহলে এক বছরে কত হয়েছে না কিউব রুট অফ 216/125, আর যার মানে হচ্ছে কত না 6/5। তাহলে যখনই আমাকে রেট অফ ইন্টারেস্ট নির্ণয় করতে হবে তখনই আমাকে এক বছরের a/p এর ভ্যালু নির্ণয় করতে হবে। এক বছরের a/p এর ভ্যালু নির্ণয় করাটা খুবই ইম্পর্টেন্ট, এবং সেটাই তো আমি তোমাদের এতক্ষণ ধরে বলছিলাম যে আমরা কীভাবে নির্ণয় করব। তাই আমাকে দেখে বুঝতে হবে যে যদি কোনো একটি টাকা 3 বছর বা 4 বছর বা এনতম ইয়ার্সে কত গুণ হয়েছে বলা থাকে, সেখান থেকে আমাকে এক বছরে ট্রান্সফার করতে হবে, এবং তার ফর্মুলা হচ্ছে √n করে দেওয়া। ঠিক আছে, nth রুট নির্ণয় করে ফেলো। তাহলে nth রুট নির্ণয় করতে পারলেই আমি কি পেয়ে যাব না এক বছরে টাকাটি কত গুণ হয়েছে সেটি পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এবার দেখো প্রশ্নে চলে আসছি, খুব সহজে তোমরা বুঝতে পারবে। দেখো প্রশ্নে বলা হয়েছে বার্ষিক চক্রবৃদ্ধি সুদে 4 বছরে কোনো টাকা নিজের থেকে 14,641/10,000 গুণ হয়, তাই তো? তাহলে এই যে রেশিওটি তোমরা দেখতে পাচ্ছ, এই রেশিওটি অ্যাকচুয়ালি কি না 1+r/100 হোল টু দি পাওয়ার 4 বছরে। তাহলে হোল টু দি পাওয়ার 4 = বলা হয়েছে কত না 14641/10,000। আর তোমাদের আমি এটাই শেখালাম যে এর মানেই হচ্ছে a/p ফর 4 ইয়ার্স। তাহলে আমাকে যদি a/p এক বছরে নির্ণয় করতে হলে আমি কী করব? এর ফোর্থ রুট করব, তাহলেই আমার কি হয়ে যাবে না এক বছরের a/p এর ভ্যালু পেয়ে যাব। a/p মানে কি না কত টাকা সুদে মূলে কত টাকা হয়েছে, তাই তো? আর বাই আমার কি প্রিন্সিপাল, তাই তো? তাহলে অ্যামাউন্ট বাই প্রিন্সিপাল, a/p ভ্যালু, a/p মানে হচ্ছে অ্যামাউন্ট বাই প্রিন্সিপাল। তাহলে এবার যদি তোমরা একটু ভালো করে লক্ষ্য করো, দেখো 14641, এই 14641 হচ্ছে 11-র মাল্টিপল। দেখো অড প্লেস আর ইভেন প্লেসের ভ্যালু দেখো 1 + 6 + 1 মানে কত হচ্ছে 8, আর 4 + 4 যোগ করলে কত হচ্ছে 8। তাহলে 11 যদি এখান থেকে বের করে নাও, তাহলে 11 দিয়ে ভাগ করলে তোমরা দেখতে পাবে ভেতরে থাকবে 11 × 1331। আবার 1331 হচ্ছে আবার কত না 11-র কিউব। তার মানে আলটিমেট আমরা দেখতে পাচ্ছি যে 14641 হচ্ছে 11 টু দি পাওয়ার 4, আর 10,000 আমরা জানি 10 টু দি পাওয়ার 4।
তাহলে আলটিমেট যদি আমরা এর ফোর্থ রুট বার করি তাহলে কি দেখতে পাবো না এই 4 আর 4 ক্যান্সেল আউট হয়ে যাবে, পড়ে থাকবে কত না 11/10। তার মানে 1 বছরের টাকাটি কত হয়েছে না 11-র 10 গুণ হয়েছে। তার মানে 10 টাকা যদি আমার প্রিন্সিপাল হয়, 11 টাকা হয়েছে আমার অ্যামাউন্ট। তার মানে ইন্টারেস্ট কত পেয়েছি, ইন্টারেস্ট পেয়েছি আমি 1 টাকা। আর 1 বছরে 10 টাকায় 1 টাকা ইন্টারেস্ট মানে আমি 10% রেট অফ ইন্টারেস্টে টাকাটি বিনিয়োগ করেছিলাম। অপশান এ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার।